এই মেয়ে তোদের বাসায় উঠেছে, আমাকে বলিসনি কেন? জাঙ্কুকের ছোড়া প্রশ্নে সুগা প্রকোচকে বলে উঠল, কোন মেয়ে? ওই মেয়েটা। আরে বাবা, কোন মেয়েটা? তে। জাঙ্কুকের এবারের কথায় সুগা চোখ গোল গোল করে বলে উঠল, তুই কি কখনো বলেছিলি তের আপডেট তোকে দিতে যে বলবো? আমার তো মনে হয় না বলেছিস। বাই দা ওয়ে দোস্ত, মনে হচ্ছে না তুই তের জন্য একটু বেশি ভাবছিস? তার মানে লিনের কথা সত্যি, তুই তের প্রেমে পড়েছিস, তাই না? সুগার কথায় জাঙ্কুক কোনো বিলম্ব না করে সোফায় গা এলিয়ে দিয়ে বলে উঠল, প্রেম কাকে বলে আমি জানি না, কিন্তু ওই মেয়ের প্রতি কেমন একটা উইকনেস কাজ করে। এর নাম কি সেটা আমার জানা নেই। জাঙ্কুকের সহসা স্বীকারোক্তিতে সুগার চোখ কপালে উঠে গেল। ওরা আগে থেকে টের পেয়েছে তের প্রতি জাঙ্কুকের কিছু একটা অনুভূতি আছে, কিন্তু সেটা যে এক কথায় স্বীকার করে নেবে ছেলেটা কল্পনাও করেনি। অবশ্য কোনো জিনিস নিয়ে বিলম্ব করার ছেলে জাঙ্কুক না, যা বলার সরাসরি বলে, আর সরাসরি বলে দেওয়াটাই যেন তার জন্মগত স্বভাব। সুগা উৎসাহ নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবি তেকে? সুগার এই প্রশ্নে জাঙ্কুক বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল। সবে মনের এক কোণে ওই মেয়ের প্রতি উইকনেস কাজ করছে, এখনো ওর জানা নেই যে এই উইকনেস ঠিক কী কারণে হচ্ছে, আর এই ছেলে বিয়ে পর্যন্ত চলে গিয়েছে। জাঙ্কুকের কুচকানো মুখের দিকে তাকিয়ে সুগা বুঝতে পারলো ও একটু বেশি সামনে এগিয়ে গিয়েছে, তবুও সুগা হার নামেনি হামি দেওয়ার ভান করে বলে উঠল, চোখ মুখ কুচকে লাভ নেই, এমনিতেও তে তোকে বিয়ে করবে না। সুগার এবারের কথা জাঙ্কুক প্রো বাঁকিয়ে বলে উঠল, হোয়াই? সবসময় বলস আমার নাকি মাথা মোটা, এখন তো দেখছি আমার চেয়ে তুই বেশি মাথা মোটা। তে যে মেয়ে, এত কিছুর বড় তোর মনে হয় তে তোকে বিয়ে করবে? তের সাথে দেখা হওয়ার পর থেকে মেয়েটাকে যেই পরিমাণ ধমকেছিস, তারপরও ওই মেয়ে তোকে বিয়ে করবে তো দূরের কথা, উল্টো উঠ পেতে বসে আছে কখন এর প্রতিশোধ নেবে। যেই যেদি মেয়েরে বাবা, কাউকে পরোয়া করে না। সুগার বলা প্রতিটা কথা শুনলো জাঙ্কুক, কিন্তু এতে ওর ভিতর কোনো ভাবান্তর দেখা গেল না। উল্টো বাঁকা হেসে জাঙ্কুক বলে উঠল, জীবন জাঙ্কুক যেটা একবার চাই সেটা আদায় করে ছাড়ে। কাকভোর সকালে হাতের ভাঁজে হকি স্টিক নিয়ে বাসা থেকে বের হচ্ছিল জাঙ্কুক, আর নামজন সাহেব সবে মসজিদ থেকে নামাজ আদায় করে ফুরফুরে মনে গেট পেরিয়ে বাসার ভেতরে প্রবেশ করতে ফুরফুরে মনটা চট করে শক্ত কাঠ হয়ে গেল। তিনি চোয়াল শক্ত করে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে উঠল, ভোরের আলো ফোটার আগেই তোমার গুন্ডামি করা শুরু হয়ে গিয়েছে? নামজনের কথায় জাঙ্কুক প্রকোচকে বলে উঠল, এক ডায়লগ আর কত দেবে? এবার অন্তত এই ডায়লগ চেঞ্জ করে নতুন কিছু বলো। আই এম সো বোরিং ফর ইউর সেম ডায়লগ এভরিডে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন লাইক ইউ? আই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড। এই বলে জাঙ্কুক পাশ কাটিয়ে চলে যেতে নিলে নামজন সাহেব তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তা এই সকাল সকাল কয়জনের মাথা ফাটাতে যাচ্ছ বেয়াদব ছেলে? বেশি না, 4 জনের মাথা ফাটিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব, ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দিও। জাঙ্কুকের কথায় নামজনের চল শক্ত করে বলে উঠল, অসভ্য ছেলে, মজা করছো আমার সাথে? ভুলে যেও না আজ তোমার ডিউটি আছে, ডিউটির টাইম যেন 1 মিনিটও এদিক ওদিক না হয়, এটা মাথায় রেখো। এই বলে রাগে খুবই হনহনে বাসার ভিতরে ঢুকে গেলেন তিনি। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে বাইক নিয়ে ছুটল নিজের গন্তব্যে পৌঁছে এসে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে চল শক্ত করে বাইক থেকে নেমে সামনের ভাঙাচোরা একটা ঘরের দরজায় হাতের উল্টা পিঠ দিয়ে ঠকঠক করে শব্দ তুলল। যদিও এই ভাঙাচোরা নড়বড়ে দরজা ভেঙে ভেতরে ঢোকা 1 সেকেন্ডের ব্যাপার, তবে সেটা না করে দরজায় নক করল সে। অনেকটা সময় পর ঘুম ঘুম চোখে একজন দরজা খুলতে খুলতে বেজায় বিরক্ত হয়ে বলে উঠল, কোন শালা এই সকাল সকাল ঘুম ভাঙাতে এ? আর কিছু বলার আগে সজোরে বুকে তীব্র আঘাতে ছিটকে দূরে সরে যে মদের কাচের বোতলগুলোর উপরে পড়তেই ঝনঝনিয়ে বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গিয়ে লোকটার সারা শরীরে বিঁধে যেতেই লোকটার মুখ থেকে অস্ফুট সরে বেরিয়ে আসলো ব্যথার্থ আর্তনাদ। হঠাৎ এমন বিকট শব্দে পাশের রুম থেকে 3 জন হুমড়ি খেয়ে সামনের রুমে আসতেই ওদের ভেতরের একজনের এই অবস্থা থেকে কাছে যেতে নেবে তখনই জাঙ্কুকের দিকে চোখ যেতেই সহসা 3 জনের পা জোড়া থেমে গেল। 3 জনের ভেতরে একজনের মুখ থেকে কাবা কাবা শব্দে বেরিয়ে আসলো, জাঙ্কুক। আর কিছু বলার সুযোগ হলো না, এর ভেতরে জাঙ্কুক 3 জনকে হকি স্টিক দিয়ে এলো পাথারি এক এক করে মারতে লাগলো। কেউ বোঝার সুযোগও পেল না তারা কেন মার খাচ্ছে। এক একজন মার খেয়ে শরীরের এক জায়গায় জখম হয়ে ব্যথায় আর্তনাদ করতে লাগলো। জাঙ্কুক নিজের সমস্ত রাগ ক্ষোভ মিটিয়ে পাশে থাকা কাঠের চেয়ারটা টেনে 4 জনের সামনে বসে হুকুম ছুড়ল, ওঠ।
জাঙ্কুকের ছোড়া হুকুমে এক একজনের শরীরে সব ব্যথা ভুলে একজন আরেকজনকে টেনে টুনে একসাথে গোল হয়ে বসতেই জাঙ্কুক সবাইকে অবলোকন করে বলে উঠল, আইসক্রিম খাওয়ার শখ মিটেছে? জাঙ্কুকের ছোড়া প্রশ্নে এক একজন আশ্চর্য বনে গিয়ে ধরফরিয়ে উঠে একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো, যার অর্থ হলো এই কথার মানে কেউ বুঝতে পারছে না। কিন্তু জাঙ্কুকের ভয়ে কথার মানে না বুঝে সবাই বোকার মতো দুই দিকে মাথা দোলালো। তাদেরকে জাঙ্কুক হাতে থাকা হকি স্টিক ঘোরাতে ঘোরাতে নিরেট স্বরে বলে উঠল, এখনও মেটেনি? জাঙ্কুকের এমন শান্ত নিরেট স্বরে সবাই হকচকিয়ে বলে উঠল, মিটেছে ভাই, মিটেছে। জাঙ্কুক সবার হক চুকানো মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে গুড বলে তাকালো নিজের হাতে থাকা চকচকে কালো ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা সবে 7টায় যেয়ে ছুটেই জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে শান্ত গলায় হুমকির স্বরে বলে উঠল, এখন বাজে 7টা, তোদের হাতে সময় আছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে নিজেদের ট্রিটমেন্ট করিয়ে ঠিক 10টার আগে ভার্সিটির সামনে যেয়ে দাঁড়াবি। কাল রাতে যে মেয়েটাকে হ্যারাস করেছিস সেই মেয়ের পায়ের কাছে পড়ে সব কটে ক্ষমা চাবি। আমার কথার একটু এদিক সেদিক হলে তোদের সাথে কী ঘটবে সেটা নিজেরাই ভেবে নে। এই কথা বলে জাঙ্কুক ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। জাঙ্কুক যেতেই এতক্ষণে সবার মাথায় ঢুকলো ওরা আসলে কিসের জন্য মার খেয়েছে। সামান্য একটা মেয়েকে হ্যারাস করার জন্য কেউ এইভাবে মারে? আরও একটু হলে শরীর থেকে যেন জানটাই বের করে নিয়ে যেত। এই জীবনে বেঁচে থাকলে আজকের মায়ের কথা মনে থাকলে কোনো মেয়েকে হ্যারাস করবে না। কথাগুলো ভাবতেই কালকের রাতের কথা মনে হতে একজন ভয়ে চুপসে গেল। কালকের ওই মেয়েটা তো মানুষই ছিল না, একজন ভূতের কাছে কিভাবে ক্ষমা চাইবে? একজন ভূতের কাছে ক্ষমা চাইতে গেলে কি আদেও তারা বেঁচে ফিরতে পারবে? ভাবতেই সবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু ওই ভূতের চেয়েও ভয়ানক কেউ তাদেরকে হুমকি দিয়েছে, এই দানবীয় শরীরের ব্যক্তিটা। ওই ভূতের কাছ থেকে কোনো রকমে বেঁচে ফিরতে পারলেও এই ভয়ানক মানবের কথা একটু এদিক সেদিক হলে নিজেদের কি হবে ভাবতেই এক একজন শকিত হলো। সেই সাথে জাঙ্কুক যাওয়ার পর নিজেদের শরীরে সব ক্ষতগুলো ব্যথায় টকবগিয়ে উঠল। এক একজন আর্তনাদ করে মেঝেতে শুয়ে পড়ল। ভার্সিটির সামনে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে তে কয়েক কদম এগোতেই আচমকা 4টা ছেলে হুমড়ি খেয়ে পায়ের কাছে পড়তেই ভরকে গেল মেয়েটা। তে লাফিয়ে উঠে কয়েক কদম পিছিয়ে যেতেই ছেলেগুলো ফের তেয়ের পায়ের কাছে যেয়ে ক্ষমা চাইতে লাগলো। আকস্মিক ছেলেগুলোর কাছে তে ভেবাচেকা খেয়ে গেল। পরক্ষণে ছেলেগুলোর মুখ স্পষ্ট হতেই তে চমকে উঠল। কাল রাতে ওকে হ্যারাস করতে চাওয়া সেই 4 জন যে ওর কাছে ক্ষমা চাচ্ছে, সেই সাথে 4 জনের অবস্থা নাজেহাল। হাত পা গাল নাক সহ শরীরের আরো বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখে তেয়ের মুখ অটোমেটিক হা হয়ে গেল। এক রাতের ভেতরে এদের এভাবে কে মারলো? আর ওর কাছেই বা কেন যে এসে ক্ষমা চাচ্ছে? তের মাথায় আসলো না কথাগুলো। তে ফের 2 কদম পিছিয়ে গিয়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, কি করছেন কি? সরুন আমার সামনে থেকে। লোকগুলো তো সরল নয়, উল্টো তের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। তা দেখে তে রেগে এবার ফেটে পড়ে বলে উঠল, পাছার, নাহলে শরীরে যতটুকু শক্তি নিয়ে এখানে এসেছিস সেটাও গুছিয়ে দেব। লোকগুলো নাচরবান্ধা, দরকার হলে মার খাবে, তবু ক্ষমা না পেয়ে এখান থেকে 1 পাও নড়বে না। ক্ষমা না পেয়ে এখান থেকে 1 পা নড়বে মানে নিজেদের জানটা জীবন জাঙ্কুকের হাতে সঁপে দেওয়া। লোকগুলোর কাছে তে এবার বিরক্তিতে চোখ মুখ কুচকে কিছু বলতে যাবে, তখন কোথা থেকে ছুটে এসে কায় দাঁড়ালো ওদের সামনে। এতদিন পর কাইকে দেখে তে ভ্রু কুচকে কায়ের দিকে তাকাতেই কায় দাঁত কেলিয়ে হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম না মানে আপু। কায়ের সালাম সহ আপু সম্বোধনে তেয়ের চোখ জোড়া কপালে উঠে গেল। যে ছেলে ওকে সেদিন তুই সম্বোধন করেছে যেন পারলে ওকে চিবিয়ে খাবে, আর আজ কিনা সেই ছেলের মুখে আপুর সম্বোধন, ঠিক হজম করতে পারল না তে। চোখ মার্বেলের মতো গোল গোল করে কায়ের দিকে তাকাতে কাই ফের দাঁত কেলিয়ে হেসে নিচে পড়ে থাকা 4 জনের উদ্দেশ্যে বলে উঠল, তোরা যা এখন। নিচে পড়ে থাকা ছেলেগুলো ভীত কণ্ঠে বলে উঠল, ক্ষমা না নিয়ে এখান থেকে গেলে ভাই আমাদের জানে মেরে ফেলবে। ছেলেগুলোর কথা তের কর্ণগোচর হতেই তে সন্ধিয়ান হয়ে বলে উঠল, ভাই জানে মেরে ফেলবে মানে? এই তোদের এখানে কে পাঠিয়েছে? তের সন্ধিয়ান নজর দেখে কায় দ্রুত বলে উঠল, কোনো ভাই না, কোনো ভাই না। এই তোরা যাবি এখান থেকে। চোখ গরম করে লোকগুলোর দিকে তাকিয়ে কায় কিছু একটা ইশারা করতেই ছেলেগুলো সুরসুর করে সেখান থেকে চলে গেল। ছেলেগুলো যেতেই তে সন্ধিয়ান হয়ে কায়ের দিকে 2 কদম এগিয়ে গিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, ঘটনা কি? তেকে এমন 2 কদম এগিয়ে আসতে দেখে কাই 2 কদম পিছিয়ে গিয়ে হাসার চেষ্টা করে বলে উঠল, কিসের ঘটনা? ওরা আপনার বিরক্ত করছিল তাই এখানে এসেছি। আপনি ক্লাসে যান, দেরি হয়ে যাবে, আমি যাই কেমন? এই বলে কাই যেতে হতো হতেই তে আটকে দিয়ে ভ্রু কুচকে বলে উঠল,
কাহিনী কি সত্যি করে বলতো? সেদিন পারলে তো আমাকে গিলে খাচ্ছিলি, আজ এত সম্মান দিয়ে কথা বলছিস। তোর আসল মতলব কি বলতো? ভালোই ভালোই সত্যি করে বল। কথাগুলো বলে তেই নিজের হাত উলট পালট করে দেখতে দেখতে ফের বলে উঠল, আমি আবার সুন্দর কষিয়ে থাপ্পড় দিতে জানি বুঝলি। এবার তুই কি করবি সেটা ভেবে বল। তের এমন হুমকিতে কায়ের ইচ্ছে করলো এই জল্লাদ বেয়াদব মেয়েটাকে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। কিন্তু এই মেয়েকে থাপ্পড় দিবে তো দূরের কথা, এই মেয়ের গায়ে একটা ফুলের টোকা লাগলেও ওর গর্দান যাবে ভাবতেই কায়ে নিজের রাগটা গিলে ফেলে মুখে টেনে টুনে হাসিয়ে এনে অপ্রস্তুত গলায় বলে উঠল, সত্যি কোনো মতলব নেই। কায়কে সত্যি বলতে না দেখে তে ফুঁসে উঠে কায়ের দিকে তেড়ে যেতে নেবে, তখনই দূর থেকে জিমিন ডেকে উঠে বলে উঠল, এই তে এখানে কি করিস? জলদি আয়, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। জিমিনের কণ্ঠ শুনে তে ঘাড় ঘুরিয়ে জিমিনকে দেখে নিয়ে ফের কায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে তো পরে দেখে নেব। এই বলে হনহনিয়ে চলে গেল তে। তের যাওয়ার দিকে তাকিয়ে কায়ে মুখ ভোতা করে তাকিয়ে রইল। যে জল্লাদ মেয়েটার সাথে ওর সম্পর্ক সাপে আর নেউলে, আর সেই কিনা জাঙ্কুক এই মেয়ের দায়িত্ব ওর হাতে দিয়েছে যাতে মেয়েটার গায়ে ফুলের টোকাও না লাগে। এই মেয়ে কথায় কথায় ওকে যেই হুমকি দেয় সামনে কি হবে ভাবতেই কায়ের মুখটা বৃতৃষ্ণায় ভরে গেল। আহারে বেচারা কায়ের লাগে যে কি তামায়া হইতাছে তোমরা রে কইহা বুঝাইতাম না। দেখো জাঙ্কুক, তুমি একজন বিশেষজ্ঞ ডক্টর। ডক্টর একটা সম্মানীয় পেশা, সেখানে তোমার অ্যাংরি ভাবটা দূর করা প্রয়োজন। একজন ডক্টর হয়ে তোমার বকাটেপনার পথ এখনো ছেড়ে দিচ্ছ না কেন? তুমি কি জানো একজন অ্যাংরি ম্যানের সার্জারির সময় রোগীর সার্জারি করা মানে তার মৃত্যু ডেকে আনা? একজন অ্যাংরি ম্যান ডক্টর না, কসাইয়ের সমতুল্য। নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো। ডক্টর নাহির খানের কথাগুলো জাঙ্কুকের কর্ণগোচর হতে ভ্রু কুঁচকে একবার নামজনের দিকে তাকিয়ে ডক্টর নাহির খানের উদ্দেশ্যে বলে উঠল, কথাগুলো কি ডক্টর জিয়ন নামজনের শিখিয়ে দেওয়া নাকি আঙ্কেল? জাঙ্কুকের এমন সংকোচহীন প্রশ্নে নামজুন আর ডক্টর নাহির খান ভেবাচেকা খেয়ে গেল। এই চতুর্বুদ্ধিমতার ছেলে একেবারে লক্ষ্যবিন্দুকে কেন্দ্র করে ঢিল ছোড়ায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল তিনি। ডক্টর নাহির খান আর চোখে নামজুনের দিকে তাকাতেই নামজুন চোখের ইশারায় কিছু বলতে বললেন। তা দেখে নাহির খান গলা পরিষ্কার করে বলে উঠল, নামজুন সাহেব কেন এগুলো আমাকে শিখিয়ে দেবে? আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চেয়েছি একজন অ্যাংরিম্যান ডক্টর হলে সেটা একজন পেশেন্টের লাইফের উপর কতটা ইফেক্ট পড়ে। আই থিঙ্ক আমি কি বলতে যাচ্ছি তুমি বুঝতে পারছো। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি আমার ডিউটির বাইরে আমি যা খুশি করি তাতে আমি মনে করি না কারোর যায় আসে। এইসব কথা রাখুন, আমি যেই 2 দিন ডিউটি করি সেই 2 দিন নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আগে বলুন। আমি অ্যাংরি হই বা যাই হই, মেইন টপিক হলো আমার ডিউটিতে কোনো ত্রুটি আছে কিনা সেটা। আমার 1 ইয়ারের ট্রিটমেন্টে কোনো পেশেন্টের কমপ্লিমেন্ট এসেছে কিনা। ডিউটির বাইরে আমি যাই করি সেটা আমার একমাত্র পার্সোনাল বিষয়। এবার বলুন 1 ইয়ারের মাঝে আমার ডিউটির উপরে কোনো অভিযোগ আছে কিনা। জাঙ্কুকের প্রতিটি লজিক্যালি কথায় ডাক্তার নাহির নিস্তুপ হয়ে গেল। আসলে এই 1 বছরে এখন পর্যন্ত জাঙ্কুকের ট্রিটমেন্টের মাঝে কোনো ত্রুটি ছিল না, তাহলে অভিযোগ করবে কিভাবে? ডিউটির বাইরে এই ছেলে যাই করুক না কেন, বাট কখনো নিজের ডিউটির মাঝে 1 তিল পরিমাণও ত্রুটি রাখেনি, সেটা নিজের স্বচক্ষে সব সময় পর্যবেক্ষণ করেছেন তিনি। ডাক্তার নাহিরকে চুপ হয়ে যেতে দেখে জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে নামজুন আর নাহির খানের উদ্দেশ্যে বলে উঠল, আই হোপ আপনাদের আর কিছু বলার নেই। কজ জীবন জাঙ্কুক যেই কাজ নিজের দায়িত্বে নেয় সেটার খুঁত বের করা কারো সাধ্য নেই। আসি কেমন? এই বলে জাঙ্কুক একবার নামজুনের থতমত মুখে দিকে তাকিয়ে বাঁকা হেসে সেই স্থান প্রস্থান করল। জাঙ্কুক যেতেই নামজুন হতাশার শ্বাস ফেলে তাকালো নাহির খানের দিকে। এই হসপিটালের অর্ধেক শেয়ার তার নিজের আর বাকি অর্ধেক নাহির খানের। উনি হলো এই হসপিটালের সবচেয়ে সিনিয়র ডক্টর, আর ব্যবহার এতটাই বিনয়ের যে তার কোনো কথাই কেউ অমান্য করতে পারবে না। তাই ভেবেছিল তাকে দিয়ে তার ঘাড় তেরা ছেলেকে বোঝালে যদি একটু বোঝে, কিন্তু তার তেরা ছেলে বুঝলো তো না, উল্টো চতুরতার সাথে কথা বলে সবার মুখ তালা লাগিয়ে দিয়ে গেছে। কেউ কি পারবে না তার ঘাড় তেরা ছেলেটাকে সোজা করতে? ভাবতেই নামজুন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। গাড়ি থেকে নেমে সামনে চোখ যেতেই একরাশ মুগ্ধতা এসে ভিড় করলো তের চোখ জুড়ে। চারপাশে ফল ফুল গাছে ভরপুর সবুজ প্রকৃতির মাঝে বিশাল এক আলিশান বাড়ি, যেটা যে কারোর চোখ জুড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। গাছগুলো খুব একটা বড় না হলেও বাড়ির চারপাশ ভারী রকমের ফুল গাছে ভরপুর। এমন স্নিগ্ধকর পরিবেশ দেখলে কার ভালো লাগবে না? ইট পাথরের এই শহরের মাঝে যেখানে বেশিরভাগ জায়গায় মরুভূমির মতো, সেখানে চাইলেও সবুজ শ্যামলের স্নিগ্ধ প্রকৃতি দেখার সুযোগ হয়ে ওঠে না।
টাকা পয়সা লোভ লালসার পেছনে ছুটতে ছুটতে মানুষ পারলে এক বিল্ডিং এর ভিতরে আরো একটা বিল্ডিং তৈরি করে। টাকার জন্য ভুলে যায় স্নিগ্ধ সবুজ শ্যামলের প্রকৃতিকে, যার জন্য এই ব্যস্ত শহরে এখন সবুজ প্রকৃতি দেখা দুষ্কর হয়ে পড়েছে। ভেতরে চলো মা। তের হাত ধরে জিন বেগম কথাটা বলে সামনের দিকে হাঁটা দিতেই তের ভাবনা ছেদ ঘটল। তে ভার্সিটি থেকে আসতেই জিন বেগমের দেখা পেল। তখন জানতে পারলো তিনি তে আর ইউনা বেগমকে তাদের বাড়িতে নেওয়ার জন্য এসেছে। এরপর রেডি হয়ে জিন বেগমের সাথে আসতেই এমন আলিশান বাসা দেখে বুঝলো যে তারা কতটা উচ্চবিত্ত মানুষ। কিন্তু এই মানুষগুলো এত ভালো যে মনের ভিতরে নেই কোনো হিংসা অহংকার। এত বড় অট্টালিকা থাকা সত্ত্বেও জিন বেগমের এমন নম্র ভদ্র হিংসাহীন মনোবল দেখে মুগ্ধ হলো তে। জিন বেগমের সাথে তে আর ইউনা বেগম বাসার ভেতরে প্রবেশ করতেই জিজু বেগম আর আশা এসে একগাল হেসে তাদের সাথে কুশল বিনিময় করলো। এতক্ষণ মা মেয়ে মিলে তাদের অপেক্ষায় ছিল। তারা আসতেই সবাই মিলে আড্ডার আসর জমিয়ে দিল। অনেক সময় সবার সাথে আড্ডা দেওয়ার পর আশা তের উদ্দেশ্যে বলে উঠল, চলো কিউটি পাই, তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আশার প্রস্তাব পেয়ে তে খুশি হয়ে গেল। এই বাড়িটা খুব করে মনে ধরেছে দের। এতক্ষণ মনে মনে খুব করে ইচ্ছে হচ্ছিল বাড়িটা ঘুরে দেখার। এর ভিতরে আশার নিচ থেকে বাসা ঘুরিয়ে দেখার প্রস্তাব দিতে মেয়েটার মুখে ফুটে উঠল খুশির ঝলক। তে আর আশা আড্ডার মাঝ থেকে উঠে চলে গেল বাসা ঘুরে দেখতে। বাসা ঘুরে দেখতে দেখতে ওরা ছাদে গেল। ছাদে ছোট ছোট টবে ভারী রকম নজর করা ফুল গাছ দেখে তের মন খুশিতে দুলে উঠল। তে যে ওর প্রিয় ফুল কাঠগোলাপ আলতো করে ছুঁয়ে দিল তা দেখে আশা হেসে বলে উঠল, ভালো লাগলে ছিঁড়তে পারো ফুল। আশার কথায় তে স্মিত হেসে একটা ফুল ছেড়ে কানে গুঁজতে পেছন থেকে কেউ বলে উঠল, আমার অনুমতি না নিয়ে আমার গাছের ফুল ছিঁড়লেন কেন? হঠাৎ এমন পুরুষালী কণ্ঠস্বর শুনে তে পিছু ঘুরে চেহুপকে দেখে কিছুটা চমকালেও সেটা বুঝতে না দিয়ে প্রকুচকে বলে উঠল, আপনার গাছ কোথাও লেখা আছে নাকি? আমি তো কোথাও নাম দেখলাম না। তের এহেন জবাবে চেহুপ থতমত খেয়ে গেল। বুঝলো যে ওর মতো বোকাশোকা একটা ছেলে এই দুর্দান্ত মেয়ের সাথে তর্কে পেরে উঠবে না। তাই চেহুপ দাঁত কেলে হেসে বলে উঠল, মজা করছিলাম, আপনার যতগুলো লাগে নিন। জেহুপের কথায় আশা ভ্রু নাচিয়ে বলে উঠল, আমি তোর গাছের ফুল ছিঁড়ব তো দূরের কথা, একটা পাতা ছিঁড়লেও পারলে আমাকে ছাদ থেকে ফেলে দাস, আর ওকে বলছিস যতগুলো লাগে নিতে, ঘটনা কি? জেহুপ আশার মাথায় গাঁটটা মেরে বলে উঠল, তোর মতো শাকচুনির হাতে এই ফুল শোভা পায় না, কাঠগোলাপের স্নিগ্ধতা শুধু স্নিগ্ধ ফুলের হাতেই শোভা পায়। জেহুপের এমন কথায় অপ্রস্তুত হয়ে পড়ল তে। এই ছেলে ওকে ইনডাইরেক্টলি ফুলের সাথে তুলনা করছে। ভাবতেই দের কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাইল, কিন্তু এদের বাসায় এসে এনাকে কথা শোনালে সেটা বেয়াদবি হয়ে যাবে। তাই তে বিষয়টা ইগনোর করে আশাকে নিয়ে ছাদ থেকে নেমে গেল। জেহুপ তের গমন পথে চেয়ে রইল নিষ্পলক। কাল রাতে যখন জিন বেগমের মুখে শুনেছিল তেদের আজ এই বাসায় আনবে, তখন থেকে মন আনছান আনছান করতে লাগলো এক পলক এই স্নিগ্ধ মুখটা দেখার জন্য। তাই তো অফিস যেও অফিসের কাজে মন বসাতে পারেনি, তাড়াতাড়ি চলে আসলো তেকে এক পলক দেখার লোভে। হুট করে মেয়েটার মাঝে চেহুপ কি দেখেছে ওর জানা নেই, কিন্তু এই মেয়েকে একবার দেখলে চোখ ফেরানো দায় হয়ে পড়ে। আশার সাথে তে নিচে আসতেই আশা সবার রুম ঘুরিয়ে দেখালো। তারপর আরও একটা রুমের কাছে আসতেই আশার ফিয়ন্সি ফোন করতেই আশা তেকে ঘুরে দেখতে বলে ফোন নিয়ে অন্য পাশে গেল। তে সেই রুমে উকি দিতে এমন একটি পরিপাটি গোছালো রুম দেখে মনে কৌতূহল জাগলো রুমটা ঘুরে দেখার। কারই বা এই রুম এতটা পরিপাটি? ভাবতেই গুটি পায়ে রুমে প্রবেশ করতেই পুরো রুমে চোখ বুলিয়ে এতটা পরিপাটি দেখে অবাক হলো। কারো রুম এতটাও পরিপাটি হতে পারে? রুম এত পরিপাটি হলে যার রুম সে কতটা পরিপাটি হতে পারে? ভাবতেই তের পুরো রুম খুঁটিয়ে দেখতে লাগলো। হসপিটালে আজ প্রেশার কম থাকায় নামজুন আর জাকুক দুপুরে বাসায় না এসে সব কাজ শেষ করে একেবারে বিকেলে বাসায় আসলো। আসার পথে জাকুক নামজনকে খুঁজে কথা শোনাতে ভুলল না ডক্টর নাহির খানকে দিয়ে তাকে সকালে কথা বলানোর জন্য। যদিও নামজনও জাকুককে ছেড়ে দেয়নি, দুজনের মাঝে সবসময় এই সাপ আর নেউলের মতো বেজেই থাকে। বাপ ছেলের রোজগার এমন একজন আরেকজনকে খুঁজিয়ে কথা না শোনালে পেটের ভাত যেন হজম হয় না। এমন তর্ক বিতর্কর মাঝে এক পর্যায়ে নামজুন সব তর্ক একপাশে ফেলে রেখে খোঁচা মেরে বলে উঠল, চুলদারি তো পাকলো বলে বিয়ে করছো কবে? সব কিছু থেকে তো আমাদের বিতাড়িত করছো। এই এখন নাতি নাতনির মুখ দেখা থেকেও বিতাড়িত করে চাচার মতো দেবদাস হয়ে ঘুরে বেড়ানোর ফোন দিয়ে আসছো নাকি? নামজনের কথা জাকুক গায়ে না আমাকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে বলে উঠল, এত নাতি নাতনির মুখ দেখার শখ থাকলে আরও একটা বাচ্চা হয়ে সেটার নাতি নাতনির মুখ দেখো। আমি আবার কিছু মনে করব না এই বয়সে একটা ভাই বোন পেলে। জাকুকের এহেন কথায় ভীষণ খেলো জাকুক। 29 বছরের ছেলে এই বয়সে ভাই বোন আনতে বলছে। ভাবতেই নামজনের চোখ গোল গোল করে ধমকে বলে উঠল, অসভ্য ছেলে, বাপকে এসব কথা বলতে লজ্জা করে না?
লজ্জা মেয়েদের ভূষণ, এটা কেন আমার থাকবে? জাঙ্কুকের এমন ঠুটকাটা কথায় নামজুন চোখ মুখ কুঁচকে ফেলে নিজেই নিজেকে শাসালো, এই অসভ্য ছেলের সাথে আরেকটা কথাও বলবে না। এর সাথে আরেকটা কথা বলা মানে নিজের মান সম্মান সব লুফে দেওয়া। এদিকে নামজুনের মুখের এক্সপ্রেশন দেখে জাঙ্কুক ঠোঁট চেপে হাসলো। সেই হাসি নামজুনের চোখে পড়তে গরম তেলের ভিতরে মাছ ছাড়লে যেমন ছ্যাদ করে ওঠে, নামজুন তেমন ছ্যাদ করে উঠে বলে উঠল, অসভ্য ছেলে। নামজুনের এমন ছ্যাদ করে ওঠায় জাঙ্কুক এবার কিছুটা শব্দ করেই হেসে ফেলল। হঠাৎ ছেলের মুখে এমন হাসি দেখে থমকালো নামজুন। অবিশ্বাস্য চোখে ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। ঠিক কতগুলো বছর পর ছেলের মুখে এমন হাসি দেখলো, ভাবতেই তার চোখ জোড়া চিকচিক করে উঠল। নামজুন সাহেবকে এমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ থমথম খেয়ে গেল জাঙ্কুক নিজের কাছে নিজেই। ও হাসছে, তাও আবার নামজুন সাহেবের সাথে। কথাটা স্মরণ হতেই চমকে উঠল জাঙ্কুক। এর ভেতরেই গাড়ি বাসার সামনে এসে পড়তেই আর কোনো কথা না বলে জাঙ্কুক নীরবে গাড়ি থেকে নেমে বাসার ভিতর প্রবেশ করে নিজের রুমে চলে গেল। রুমে প্রবেশ করতেই হঠাৎ জাঙ্কুকের পা জোড়া থমকে গেল। অবিশ্বাস্য চোখে তাকালো তের বিরক্তিকর কুঁচকে থাকা মুখ পানে, যে ওর টেবিলে সাজিয়ে রাখা ভারী রকমের বইগুলোর একটা একটা করে দেখে আবার আগের জায়গায় রেখে দিচ্ছে। জাঙ্কুক বুঝে উঠতে পারলো না এটা ওর ভ্রম নাকি সত্যি। এদিকে তে টেবিলের উপর থাকা একের পর এক বই দেখছে আর বিরক্তি নিয়ে সেটা রেখে দিচ্ছে। এই পরিপাটি রুমটা যখন তে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তখন চোখ যেয়ে ঠেকেছিল টেবিলের উপরে সাজিয়ে রাখা ভারী রকমের বইয়ের দিকে। প্রথমে এগুলো উপন্যাসের বই ভেবে তে খুশি হয়ে টেবিলের কাছে এগিয়ে গিয়ে একটা বই হাতে নিতেই দেখতে পেল ডাক্তারি পড়ার বই। তে ভাবলো এত বইয়ের ভেতরে একটা না একটা উপন্যাসের বই পাবে। এই ভেবে 15টা বই ইতিমধ্যে চেক করেছে, কিন্তু সবগুলোই ইংলিশ বই। ডাক্তারি হাবিজাবি আরো কত কি। এগুলো দেখে তে বুঝলো যে এই রুমের মালিক নিশ্চয়ই ডক্টর। অবশ্য শুনেছিল চীন বেগমের একমাত্র ছেলে ডক্টর, তাহলে এটা তার ছেলের রুম। ভাবতেই তে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি শিওর এই শালা আস্ত রসকসহীন ডক্টর নামক কসাই। আর না হলে এত বইয়ের ভিতরে একটাও উপন্যাসের বই থাকবে না। ধুর ধুর, শুধু শুধু এতক্ষণ ফাও কষ্ট করলাম। এই বলে তে চলে আসতে নেবে তখন দরজার সামনে জাঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখে তে আচমকা ভূত দেখার মতো চমকে ওঠে। যেই চিৎকার দিতে নেবে তার আগেই হঠাৎ জাঙ্কুকদের মুখ চেপে ধরে পেছনের টেবিলের সাথে চেপে ধরল। কারেন্ট শক খেলে যেমন মানুষের পরিসরে ঝাঁকিয়ে কেঁপে ওঠে, ঠিক তেমনই কেঁপে উঠল তের পরিসরে। দরফরিয়ে উঠল অন্তঃপট, বক্ষ জুড়ে ধরাস ধরাস করে শব্দ চলছে বারংবার। আকস্মিক ঘটনায় মেয়েটা চমকালো, সাথে ভরকালো। একদম চিৎকার দেবে না, এটা আমার বাসা। চিৎকার দিয়ে আমাকে কেস খাওয়ানোর ফোন দিয়েছ? চাকুকের চিবানো কথাই তে সহসা চমকে উঠল। এটা উনার বাসা? তাহলে ইনি এই জিন আন্টির ছেলে? ভাবতেই তে চোখ বড় বড় করে কিছু বলতে চাইলে বলতে পারল না, জাঙ্কুকের বলিষ্ঠ হাতের চাপায় মুখে পড়ে। এদিকে এমন খসখস শব্দ হাতের চাপে ওর কোমল মুখটা ইতিমধ্যে ব্যথায় টনটনিয়ে উঠেছে। তে জাঙ্কুকের বন্দি হাত থেকে ছোটার জন্য ছটফটিয়ে উঠল। তে ছটফটানি দেখে জাঙ্কুক তের মুখ থেকে হাত সরালো না, বরং তের আরো একটু নিকটে গিয়ে ভ্রু কুটিয়ে তের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি তোমার কোন বোনকে বিয়ে করেছি যে তোমার শালা লাগি? জাঙ্কুকের এবারের কথায় তে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ওর বীরবিরানি এই লোকটা শুনেছে, ভাবতেই তের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি রসকসহীন? দুজনের মাঝে থাকা যতটুকু দূরত্ব ছিল সেটাও গুছিয়ে নিয়ে জাঙ্কুক তের একদম নিকটবর্তী হয়ে বলে উঠল কথাটা। জাঙ্কুকের এমন ঘনিষ্ঠতায় তের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। জাঙ্কুকের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে ওর মুখ জুড়ে। প্রতিটি নিঃশ্বাসের টুপে কেঁপে উঠছে মেয়েটার সর্বাঙ্গ জুড়ে। দরাস দরাস করে হার্টবিট ওঠানামা করছে। কোনো পুরুষের এতটা ঘনিষ্ঠতায় কাটা দিয়ে উঠল পুরো শরীর। এতক্ষণ ছটফট করতে থাকা শরীরটা বরফে পরিণত হয়ে গেল। এক বিন্দু নড়া শক্তিটাও যেন হারিয়ে ফেলল। তের কম্পনরত মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল জাঙ্কুক। তখন চোখ আটকালো ধীরে ধীরে তের ফর্সা গালে রক্তিম আভা ধারণ হতে দেখে। জাঙ্কুক নিজেকে নিজে প্রশ্ন করলো, মেয়েটা লজ্জা পাচ্ছে? ও তো লজ্জা পাওয়ার কিছু করেনি, কিন্তু এই অবুঝ বেপরোয়া ছেলেটাকে কি আদৌ জানে একটা পুরুষের এমন ঘনিষ্ঠতায় একটা মেয়ের নিঃশ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট? এদিকে তে আর এইভাবে থাকতে না পেরে শেষে কোনো উপায় না পেয়ে তে জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে দিল। আকস্মিক কামড়ে জাঙ্কুকের মুখ থেকে হাত সরিয়ে ফেলতেই তে যে দৌড় দিয়ে ওখান থেকে পালাতে যাবে তার আগে জাঙ্কুক টেবিলের দুই পাশে হাত দিয়ে তার দু হাতের মাঝে থেকে বন্দি করে নিল। জাঙ্কুকের এহেন কাজে তের মাথা যেয়ে ঠেকল জাঙ্কুকের বুকের সাথে। সাথে সাথে তের হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। তে দ্রুত নিজেকে সামলে এবার চোখ মুখ শক্ত করে খ্যাক করে বলে উঠল, কি সমস্যা? সরুন সামনে থেকে। এতক্ষণ চুপসে থাকা মেয়েটা হঠাৎ এমন খ্যাক করে ওঠায় জাঙ্কুক তের দিকে কিছুটা ঝুঁকে বলে উঠল, না সরলে কি করবে? জাঙ্কুকের এমন কথায় তে চোখ মুখ কুঁচকে জাঙ্কুকের দিকে তাকাতেই
তের মুখের উপরে জাঙ্কুক ফু দিল, যার দরুন চোখ খিচে বন্ধ করে ফেলল তে। কপালের দুই পাশে এলোমেলো হয়ে আছড়ে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো মৃদু উড়ে আবার নিজের স্থানে বসে গেল। সবকিছু অবলোকন করে জাঙ্কুক এক হাত দিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে বলে উঠল, এখানে তোমার রসওয়ালা উপন্যাসের অভাব নেই, যতগুলো লাগে নিয়ে নাও। এই বলে তেকে আর বিরক্ত না করে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো জাঙ্কুক। জাঙ্কুক দূরে সরাতেই তে হাত ছেড়ে বাঁচলো। কিছে থাকা চোখ খুলে আর চোখে পাশে ড্রয়ারে থাকা উপন্যাসের বইগুলো অবলোকন করে লাগবে না বলে একচোটে রুম থেকে বেরিয়ে গেল। তেকে এভাবে পালাতে দেখে জাঙ্কুক কিছুটা শব্দ করে হেসে ফেললো। এই তেরা মেয়েকে জব্দ করতে পেরে জাঙ্কুক হাসতে হাসতে সোফায় গা এলিয়ে দিয়ে নিজেই নিজেকে বলে উঠল, মনে হচ্ছে তুই ইদানিং একটু বেশি হাসছিস। কথাটা বলতেই জাঙ্কুকের চোখের সামনে ভেসে উঠল তখনই তের লজ্জামাখা রক্তিম মুখশ্রী। সাথে সাথে জাঙ্কুকের বুকের বাপাশে হাত রেখে বলে উঠল, শুভ্রপরি, কি জাদু করে এভাবে পাথর হৃদয় ভেদ করে স্পর্শ করে দিলে আমায়। হৃদয় স্পর্শ যেহেতু একবার করেই ফেলেছ, এবার রেডি থেকো এই বেপরোয়া ছেলেকে সামলানোর জন্য। কথাটা বলে জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে জিন বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, খিদে পেয়েছে, খাবার দাও। এই বলে ডাইনিং টেবিলের কাছে যেতে নেবে তখনই ইউনা বেগম অবাক হয়ে বলে উঠল, তুমি? ইউনা বেগমের কথায় জিন বেগম বলে উঠল, জাঙ্কুককে আগে থেকে চিনিস তুই? সেদিন তো ইয়ুঙ্গির বার্থডে পার্টিতে ও উপস্থিত ছিল না, তাই পরিচয় করিয়ে দিতে পারিনি। জিন বেগমের কথায় ইউনা বেগম একগাল হেসে বলে উঠল, হ্যাঁ, তোর ছেলেকে চিনবো না? জাঙ্কুকই তো 2বার করে আমার মেয়েকে প্রোটেক্ট করলো। প্রথমে জ্বরে মেয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তখন ফার্স্ট জাঙ্কুকের কাছে ওকে নিয়ে যেতেই ও ট্রিটমেন্টে আল্লাহর রহমতে তে সুস্থ হয়ে ওঠে। তারপর সেদিন লিফটে আটকা পড়ে নিকটু হওয়ার জন্য তের জ্ঞান হারায়, তখন জাঙ্কুকই ওকে প্রোটেক্ট করে। তোর ছেলেটার কাছে আমি ঋণী হয়ে গেলাম। সেদিন ও না থাকলে আমার তের কি হতো ভাবতেই আমার কলিজা কেঁপে ওঠে। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য বাবা। ইউনা বেগমের কথায় জীবন পরিবারের সবাই চোখ বড় বড় করে একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো, যেন কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সবার এমন অভিব্যক্তি দেখে জাঙ্কুক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এদিকে নামজন সিঁড়ি বেয়ে নামছিল, তখন ইউনা বেগমের পুরো কথায় তার কানে যেতেই মনে মনে ভাবলো, এই মেয়েই পারবে তার ঘাড়তেরা ছেলেকে সোজা করতে। কথাটা ভাবতে তিনি খুশি হয়ে গেল। সামনে কি কি করতে হবে সেটাও মনে মনে কষে নিয়ে নিচে নামতেই জিন বেগম আর জিজু বেগম সবাইকে তাড়া দিয়ে খাওয়ার জন্য ডাকলো। সবার সাথে গল্প গুজবের মাঝে কারোরই দুপুরের খাওয়া হয়নি, তাই সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসতেই জেহুব খেয়াল করলো তের পাশের চেয়ার খালি। তা দেখে জেহুব খুশি হয়ে সেই চেয়ারে বসার জন্য পা বাড়াতে যাবে, তখনই ধপ করে সেই চেয়ারটায় জাঙ্কুক বসে পড়লো। জাঙ্কুককে বসতে দেখে জেহুবের হাসি খুশির মুখটায় আধার নেমে এলো তের পাশে বসতে না পারার জন্য। জেহুবের মুখ আধার করে জাঙ্কুকের পাশে চেয়ারটায় বসে পড়লো। এদিকে পাশে হঠাৎ করে জাঙ্কুক এভাবে বসায় হকচকিয়ে উঠল তে। তখন রুমের কথা মনে পড়তে স্বাভাবিক গতিতে চলতে থাকা হার্টবিট এবার দ্রুত গতিতে লাফাতে লাগলো। এই হার্টবিটের এমন লাফালাফিতে তে এবার বিরক্তির শেষ সীমানায় চলে গেল। জিন বেগম আর জিসু বেগম মিলে সবাইকে খাবার বেরিয়ে দিতে যেই টেবিলের নিচ থেকে হাত উঠাতে নেবে, তখন একটা উষ্ণ খসখসে হাত টেবিলের নিচ থেকে ওর ডান হাত চেপে ধরতেই ধরফরিয়ে উঠল তে। আকস্মিক ঘটনায় মেয়েটা চমকে তড়িৎ গতিতে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখতে পেল জাঙ্কুক নিজের মতো করে খাবার তুলে মুখে দিচ্ছে, যেন কি হচ্ছে ও কিছুই জানে না। এদিকে জাঙ্কুকের এহেন কাজে তের পুরো শরীর শিরশির করে উঠল। হুট করে জাঙ্কুকের এমন বিহেভিয়ারের মানে বুঝতে সক্ষম হলো না মেয়েটা। তো এবার দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছুটানোর জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু জাঙ্কুকের ওই বলিষ্ঠ হাতের কাছে ওর পুঁটি মাছের মতো হাতের শক্তি পেরে উঠল না। শেষে কোনো উপায় না পেয়ে তে নিজের শরীরে সব শক্তি প্রয়োগ করে টেবিলের নিচে জাঙ্কুকের পায়ে লাথি মারলো, কিন্তু দুর্ভাগ্যবশত লাথি জাঙ্কুকের পায়ে না লেগে গিয়ে লাগলো জেহুবের পায়ে। এদিকে জেহুব সবে খাবার মুখে দিতেই আকস্মিক এমন লাথি খেয়ে মস্তকে উঠে গেল খাবার। হঠাৎ জেহুবের এমন কাশি ওঠায় জিসু বেগম দ্রুত জেহুবের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, তোর খাবার কি কেউ নিয়ে যাচ্ছে? আস্তে খা। জেহুব দ্রুত মায়ের হাত থেকে পানি নিয়ে এক টানে পুরো গ্লাস ফাঁকা করে স্বাভাবিক হতেই অবিশ্বাস্য চোখে জাঙ্কুকের দিকে তাকালো। বুঝে উঠতে পারলো না জাঙ্কুক ওকে ঠিক কী কারণে এভাবে লাথি মারলো। জেহুবকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে উঠল, তোর খাবার আমি নেইনি, তোর প্লেটেই আছে। জাঙ্কুকের এহেন কথায় থতমত খেয়ে গেল জেহুব। খাবার টেবিলে উপস্থিত থাকা সবার নজর ওদের দিকে খেয়াল করতেই জেহুব দাঁত কেলিয়ে বলে উঠল, কিছু হয়নি, সবাই খাওয়া শুরু করো। এই বলে জেহুব থতমত মুখে খাবার খেতে লাগলো। লাথি জাঙ্কুকের পায়ে না পড়ে জেহুবের পায়ে পড়েছে বুঝতে পেরে তের দাঁত দিয়ে জিভ কাটলো। এরই ভিতরে জিন বেগম তের উদ্দেশ্যে বলে উঠল, কি তে, তুমি খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি?
জিন বেগমের ছোড়া প্রশ্নে ভর গালতে এমত অবস্থায় কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। না পেরে তে জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, না না আন্টি, এমন কিছু না, খাচ্ছি খাচ্ছি তো আমি। এই বলে আর কোনো উপায় না পেয়ে বাম হাত দিয়ে চামচ ধরে যেই খাবার মুখে দিতে নেবে তখনই ইউনা বেগম গম্ভীর কণ্ঠে বলে উঠল, তে কি সমস্যা, বা হাত দিয়ে খাবার মুখে দিচ্ছ কেন? মায়ের এমন প্রশ্নে তে এবার ইচ্ছে করলো সবার সামনে এই খাবারের প্লেট দিয়ে জাঙ্কুকের মাথা ফাটাতে, কিন্তু আপাতত সেটা করতে পারবে না। কিন্তু কি করেই বা সবাইকে বোঝাবে যে এই দানবটা তার দানবীয় শক্তি দিয়ে ওর হাত চেপে ধরেছে। ইউনা বেগমের কথায় জাঙ্কুক বাঁকা হেসে বলে উঠল, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না তাই তো, সমস্যা নেই, আমরা আছি তো। এই বলে জাঙ্কুক নিজেই চামচে খাবার তুলে তের মুখের সামনে নিতেই টেবিলে উপস্থিত থাকা সবাই 100 ভোল্টের ঝাটকা খেলো। সবাই হা করে তাকিয়ে রইল জাঙ্কুক আর তের দিকে, এমনকি নামজুন সাহেব পর্যন্ত খাবার রেখে বিস্মিত হয়ে তাকিয়ে রইল ছেলের পানে। জাঙ্কুকের এমন বিয়েটা ঠিক কেউই হজম করতে পারলো না। মনে হলো এই যেন তাদের সামনে বসা জাঙ্কুক না, জাঙ্কুক রূপে অন্য কেউ বসা। এদিকে জাঙ্কুকের কথা আর কাছে তের মাথা এবার চক্কর কাটতে লাগলো। খাবার টেবিলে উপস্থিত সবার ধারালো চাহনি, এদিকে জাঙ্কুকের হাতের মুঠোয় ওর হাত বন্দি। খাবার টেবিলে এসে এমনভাবে ফেসে যাওয়ার সবকিছু মিলিয়ে তেয়ের মাথা চক্কর কেটে উঠলো বেশ কয়েকবার। এরই মাঝে টেবিলের নিচে ধরে রাখা তেয়ের হাতে চাপ প্রয়োগ করলো জাঙ্কুক, যার অর্থ বিনা বাক্যে বুঝিয়ে দিল খাবার মুখে তুলতে। এমত অবস্থায় তেয়ের দরজার চিপায় পড়ার মতো অবস্থা হলো। তে আর কোনো উপায় না পেয়ে অসহায় চোখে সবার দিকে একবার চোখ বুলিয়ে ছোট করে হা করতে জাঙ্কুক অমায়িক হাসি দিয়ে তের মুখে খাবার তুলে দিয়ে সবার দিকে তাকিয়ে বলে উঠল, আজব, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? বাসায় অতিথি এসেছে তাই অতিথি আপ্যায়ন করছি। জাঙ্কুকের এহেন কথায় সবাই নড়ে চড়ে বসে আবার খাওয়ায় মনোযোগ দিল, কিন্তু মনে মনে প্রতিটি মানুষ অবাকের শীর্ষে পৌঁছে গিয়েছে জাঙ্কুকের কাণ্ডে। সবাই বিষয়টা নিয়ে আর না ঘাটলেও আশার মনে খটকা জাগলো, খাবার টেবিলের নিচে কিছু একটা ঘটতেছে, বিষয়টা দেখতে হবে ভেবে আশা ইচ্ছে করে নিজের চামচটা ফেলে দিল। হঠাৎ ঝনঝন শব্দ করে কিছু পড়তেই সবাই খাবার রেখে আশার দিকে তাকাতেই আশা দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে বলে উঠল, পড়ে গেছে। এই বলে বসা থেকে চামচ উঠানোর জন্য নিচে ঝুঁকে সামনে তাকাতেই জাঙ্কুকের হাতের মুঠোয় তেয়ের হাত দেখে সহসা মেয়েটার কাশি উঠে গেল। আশা দ্রুত নিচ থেকে উঠে কাশতে লাগলো, তা দেখে ইজিসু বেগম ফের আশার কাছে পানি বাড়িয়ে দিয়ে ধমকে বলে উঠল, কি শুরু করেছিস দুই ভাই বোন মিলে, সবার খাওয়াই বারবার ডিস্টার্ব করছিস? আশা ঢক ঢক করে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে ছোট করে বলে উঠল, সরি। এরপর আবার সবাই খাওয়ায় মনোযোগ দিল। এদিকে তের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এটা খেয়াল করে যে আশা ওদের এভাবে দেখে ফেলেছে। তখন আশাকে নিচে ঝুঁকতে দেখে তে চোখ বড় বড় করে জাঙ্কুকের হাতের মুঠে থাকা নিজের হাত ছাড়ানোর এত চেষ্টা করলো, কিন্তু খাটাস লোকটা ছাড়লো না, উল্টো আরো জোরে চেপে ধরেছিল। এদিকে গলাতেই খাবার নামছে না, তবুও একের পর এক জাঙ্কুক ওর মুখে খাবার ঢুকিয়ে যাচ্ছে। এখন তের মনে হচ্ছে এই মুহূর্তে ওর জেহুবের আর আশার মতো কাশি উঠে যাবে, কিন্তু এই মুহূর্তে সেটা ভুলেও করা যাবে না। ভাবতেই তে বাম হাত দিয়ে গ্লাস টেনে নিয়ে ঢকঢক করে পানির সাথে খাবার গিলে নিল। তখন চোখ পড়লো ইউনা বেগম ওর দিকে সন্ধিহান চোখে বারবার তাকাচ্ছে। মায়ের এই সন্ধিহান দৃষ্টি দেখে তে ঢোক গিলল। বসন্তের হাওয়া যেমন প্রতিটি মানুষের হৃদয়ে লাগিয়ে দেয় এক ভালো লাগার দোলা, ঠিক তেমনই এই বর্ষার দিনেও জাঙ্কুক যেন বসন্তের ওয়েদার ফিল করছে, নিজের মাঝে প্রেম প্রেম গন্ধ পাচ্ছে। তেরা ওদের বাসায় থেকে যাওয়ার পর থেকে কেটে গেল কয়েক মাস। এই কয়েক মাসে থেকে কম জ্বালাতন করেনি জাঙ্কুক। এই যেমন হুটহাট তুলে নিয়ে এক এক জায়গায় চলে যাওয়া, সুগাদের বাসায় যেয়ে জ্বালাতন করা, মোট কথায় মেয়েটাকে জ্বালাতন করতেই বুকের ভিতর এক শান্তি ছেয়ে যায়। জাঙ্কুক বুঝতে পেরেছে দিন দিন ও গভীরভাবে শুভ্রপরীতে আসক্ত হয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে জাঙ্কুক ক্লাব থেকে বের হয়ে গাড়ির কাছে যেতে নেবে, তখনই ঝড়ের ব্যাগে কেউ এসে জাঙ্কুকের উপরে ছুরি চালিয়ে দেয়, কিন্তু ছুরি যে লাগে হাতের কবজিতে, সাথে সাথে টাটকা রক্ত গড়িয়ে পড়তে লাগলো হাত বেয়ে। আকস্মিক এমন আক্রমণে জাঙ্কুকের পিছু পিছু আসা জেহুব, ইউনো, লিন, কাই সবাই স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে কি হয়েছে বুঝতে পেরে সুগা সবার উদ্দেশ্যে বলল জাঙ্কুকের কাছে যেতে। এই বলে যে ছেলেটা জাঙ্কুকে আক্রমণ করেছে সেই ছেলেটাকে ও ঝড়ের ব্যাগে যেয়ে ধরে ফেলে এলো পাথারেই মারতে লাগলো। সেই ছেলেটা সুগার হাতে ধরা পড়তেই হঠাৎ তার চারপাশ থেকে মুখে রুমাল বাঁধা কালো পোশাকধারী লোকজন ওদের সবাইকে ঘিরে ধরতে লাগলো, যেন আগে থেকেই এদের প্ল্যান করা ছিল জাঙ্কুকে আক্রমণ করা ব্যক্তি ধরা পড়ে গেলে সবাই একসাথে মাঠে নামবে। এদিকে হুট করে এমন আক্রমণে ক্লাবের ভিতর থাকা সব গার্ডসরা ছুটে এসে সেই পোশাকধারী ব্যক্তিদের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিল। আর কিছু গার্ডস জাঙ্কুকে প্রোটেক্ট করার জন্য জাঙ্কুকের চারপাশ থেকে ঘিরে ধরলো। জাঙ্কুক চারপাশে একবার চোখ বলে সবকিছু অবলোকন করে
পকেট থেকে রুমাল বের করে ক্ষতস্থানে বেঁধে নিয়ে গাছদের উদ্দেশ্যে বলে উঠল, এই লাইনের সব ঝঞ্ঝাট বন্ধ করে দিতে, যাতে একটা গাড়িও ঢুকতে না পারে। কথাটা বলে জাঙ্কুক গাড়ির ভিতর থেকে হকি স্টিক হাতে নিয়ে বলে উঠল, জীবন জাঙ্কুক নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে, তোদের যা নির্দেশ দিয়েছি তা কর। এ বলে জাঙ্কুক সামনে এগিয়ে যেতে নেবে, তার আগে লিন, ইউনো, কাই জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। ইউনো বলে উঠল, তুই গাড়িতে উঠ, বিষয়টা আমরা সামলে নিচ্ছি। কাই বলে উঠল, ভাই আপনার হাত দিয়ে এখনো ব্লাড বের হচ্ছে, এই অবস্থায় ওদের সাথে লড়াই করা ঠিক হবে না, আমরা আছি তো, আপনি গাড়িতে উঠেন। সুগা সেই লোকটাকে মেরে দৌড়ে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাত পর্যবেক্ষণ করে আদেশের স্বরে বলে উঠল, গাড়িতে উঠ। এর ভেতরে শত্রুপক্ষের একজন ওদের কাছে চলে আসায় জাঙ্কুক হকি স্টিক দিয়ে সেটার মাথায় বরাবর বাড়িয়ে দিতেই লোকটা ছিটকে দূরে যেয়ে পিচ ঢালা রাস্তায় লুটিয়ে পড়ল। জাঙ্কুক সেটাকে মেরে শার্টের হাতা গুটিয়ে গুটিয়ে বলে উঠল, এই সামান্য আঘাত জীবন জাঙ্কুককে দুর্বল করতে পারবে না। এই বলে লিনের উদ্দেশ্যে বলে উঠল, গাড়ির পেছনে হকি স্টিক আছে, সেগুলো নিয়ে আসতে। জাঙ্কুকের কথায় কেউ আর বাধা না দিয়ে লিন যে হকি স্টিকগুলো এনে সবাইকে একটা একটা করে দিয়ে একসাথে হামলে পড়লো মুখে কাপড় বাঁধা লোকগুলোর উপর। জাঙ্কুক, সুগা, লিন, ইউনো আর কাই মিলে একে একে কালো পোশাকধারী সব কয়টা লোককে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে লাগলো। গাছটা রাস্তার দুই মাথায় ঘেরাও করে দাঁড়িয়ে আছে, যেন ভিতরে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। এর মাঝে মুখোশধারী লোকেদের সংখ্যা বাড়তে লাগলো, যাদের প্রত্যেকটা হাতে ধারালো অস্ত্র, কিন্তু ওই ধারালো অস্ত্র দিয়েও ওদের 5 জনের সাথে কেউ পেরিয়ে উঠল না। সব কয়টাকে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে টাল বানিয়ে পিচঢালা রাস্তার মাঝে ফেলে রাখলো। রাস্তার দুই পাশে গাছটা ঘেরাও দেওয়ায় দুই পাশে লেগে গেল বিশাল জ্যাম। সবাই চুপটি করে গাড়ি থামিয়ে বসে আছে, এদের মারামারি শেষ হলে রাস্তা ফাঁকা করে দেওয়ার অপেক্ষায়। মনে মনে সবাই জীবন জাঙ্কুকের এমন রাস্তা আটকে মারামারি করায় ক্ষিপ্ত হলেও সেটার প্রতিবাদ করার সাহস কারণ নেই। রাস্তার একপাশে দুটো রিক্সা চালক রাস্তার মাঝে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েছে, কারণ তারা ভুলবশত গাছের দেওয়া সীমানা অতিক্রম করায় তাদের রিক্সা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। এই রিক্সা চালিয়ে তাদের পেট চলে, সেই রিক্সা হারিয়ে দুজন কান্নায় ভেঙে পড়ল। এখন তাদের কি হবে? দুজন অসহায় দরিদ্র মানুষের এমন অসহায়ত্বে কারো কারো কাছে খারাপ লাগলেও কারো স্বার্থ নেই জীবন জাঙ্কুকের সাথে এর প্রতিবাদ করার। তের একজন ছিল মাঝ রাস্তায় এসে দেখলো সব গাড়ি থেমে আছে, কেউ কেউ উল্টো ঘুরে চলে যাচ্ছে। সবকিছু অবলোকন করে তের হাত ঘুরে বারবার দেখতে লাগলো, পরীক্ষায় লেট হয়ে যাচ্ছে, এখানে এভাবেই আটকা পড়ে থাকলে আজ আর পরীক্ষা দেওয়া লাগবে না। তাই তে আর বসে না থেকে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে জ্যাম পেরিয়ে সামনে হাঁটা দিল। কিছু দূর যেতেই জাঙ্কুকের মারামারি দেখতে পেল। তের মাথায় ধাও ধাও করে আগুন জ্বলে উঠল সেটা দেখে। ওর যেমন পরীক্ষায় লেট হচ্ছে, এমনই লেট হচ্ছে সবার কর্মক্ষেত্রে, কিন্তু কেউ প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছে না। তা দেখে তে এগিয়ে যেতে নিলে গাছটা বাধা দিলে গাছদের অবজ্ঞা করে তে এগিয়ে যেতেই চোখ পড়লো রাস্তার মাঝে ভেঙে চুরমার হয়ে পড়ে থাকা রিক্সার দিকে, আর তার পাশে অসহায় অবস্থায় মাথায় হাত দিয়ে বসে থাকা দুজন বৃদ্ধার দিকে। তা দেখে তে চোখ মুখ আরো শক্ত করে জাঙ্কুকদের দিকে এগিয়ে গেল, যারা রাস্তার মাঝে লুটিয়ে পড়ে থাকা লোকদের শাসাচ্ছে কিছু একটা জানার জন্য। এদিকে নিচে পড়ে থাকা লোকদের কে পাঠিয়েছে জানার জন্য সুগা সবাইকে হুমকি ধামকি দিচ্ছিল। তখনই এদের দিকে তেকে এগিয়ে আসতে দেখে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তেকে আসতে দেখে সুগা জাঙ্কুকের রক্তিম মুখশ্রীর দিকে একবার তাকিয়ে সুগা দ্রুত তের কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, দেখো তে, আমি তোমাকে ইয়ঙ্গির মতো নিজের বোন ভাবি। এতদিন তোমাকে যতটা চিনেছি তাতে বুঝেছি তুমি প্রতিবাদী একটা মেয়ে, কিন্তু এখানে কি হয়েছে, কেন হয়েছে, কেন এদের মারা হয়েছে কিছু তুমি জানো না। আজ কারোর মাথা ঠিক নেই, তাই তোমাকে বলছি এসব ঝামেলায় জড়াতে এসো না, চুপচাপ এখান থেকে চলে যাও। বিলিভ মি, তোমার ভালোর জন্য কথাটা বলছি। কিসের ভালোর জন্য বলছেন কথাটা ভাইয়া? আজ আমি এখান থেকে ব্যাক করলে আমার এক্সাম মিস হয়ে যাবে, যার কারণে আমার লাইফ থেকে একটা বছর হারিয়ে যাবে, আমার স্বপ্ন পূরণের একটা পিছিয়ে যাবে। এই ভালো চান আপনি আমার? তের এক্সামের কথা শুনে সুগা মাথা জাকিয়ে বলল, ঠিক আছে তুমি আমার সাথে চলো। এখানে কোনো কথা না বলে অপোজিট পাশে যে গাড়ি নিয়ে হলে পৌঁছে যাও, তাহলে প্রবলেম সলভ। সুগার কথায় তে তাচ্ছিল হেসে বলে উঠল, আমাকে বোন ভাবেন তাই আমার প্রবলেম সলভ করে দিলেন, কিন্তু বাকিদের? আপনার মতো সবার বাবার অট্টালিকা নেই যে যা খুশি করে বেড়াবে। এখানে জ্যামে আটকে আছে অনেক মানুষ, যারা নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সকাল সকাল বাসা থেকে বেরিয়েছে যাতে ঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারে, কিন্তু তাদের মাঝ রাস্তায় সব যাতায়াত বন্ধ করে দেওয়ায় অনেকে অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যার জন্য অনেকে অফিসে ঢোকার অনুমতিই পাবে না, বা অনেকে অনুমতি পেলেও তাদের মাইনে থেকে আজকের স্যালারি কেটে দেওয়া হবে। এই একদিনের স্যালারি দিয়েও হাজারো মধ্যবিত্ত পরিবারের পেট চলে। এই যে দুজন বৃদ্ধার রিক্সা ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে, আজকের পর বউ বাচ্চা নিয়ে না খেয়ে তাদের মরতে হবে। পারবেন সবার প্রবলেম সলভ করতে? তে এমন কথায় সুগা বলার মতো কিছু খুঁজে পেল না, কি বলবে, বলার ভাষায় যে এই মেয়ে কেড়ে নিল।
সত্যি পথে চলা মেয়েটার প্রতিটি কথাই যে সত্যি, কিন্তু এই মেয়েকে কি করে বোঝাবে এখানে চারপাশে শত্রুরা ওত পেতে আছে। এই মেয়ে যে জাঙ্কুকের দুর্বলতা, এটা যদি ভুলেও কেউ টের পায় তাহলে নিজের অজান্তেই যে ওর জীবনটা কতটা রিস্কি হয়ে যাবে তা কল্পনাও করতে পারবে না। কথাটা ভেবে সুগা কিছু বলতে যাবে তার আগে তে সুগাকে থামিয়ে দিয়ে সুগার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের সামনে যেয়ে শান্ত গলায় বলে উঠল, ক্ষমতা ভালো, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা অন্যায়। ক্ষমতার অপব্যবহার করে অসহায় মানুষদের আরও অসহায় না করে দিয়ে সেই অসহায় মানুষদের সাহায্য করে দেখুন, দেখবেন সেখানেই জীবনের আসল শান্তি। এভাবে আপনি অনেক ক্ষমতাবান, ক্ষমতার অধিকারী হবেন, কিন্তু জীবনের আসল শান্তিটা কখনো উপভোগ করতে পারবেন না। জীবনটাকে হিংস্র পশুর ন্যায় না করে শিমুল তোলার ন্যায় কোমল করে দেখুন। অসহায় মানুষদের এইভাবে অসহায় না করে দিয়ে তাদের পাশে দাঁড়াতে শিখুন। আপনার ভয়ে গুটিয়ে থাকা প্রতিটি মানুষ এখন আপনাকে মনে মনে অভিশাপ দিচ্ছে, তখন দেখবেন আপনাকে ভয় পাওয়া মানুষগুলো আপনাকে ভয় পেলেও মন থেকে দোয়া করবে। সেখানেই জীবন সার্থক। এইভাবে অসহায় মানুষদের পেটে পাড়া না দিয়ে, তাদের খাবার কেড়ে না নিয়ে তাদের খাবার দিতে শিখুন। তের প্রতিটা কথা শ্রবণ হতে দাগ কাটল জাঙ্কুকের মনে। শত্রুদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে ক্ষতি করেছে হাজারো অসহায় মানুষদের, কিন্তু সেটা চোখ দিয়ে দেখলেও হৃদয় দিয়ে উপলব্ধি করেনি। জাঙ্কুক তাকালো তের স্নিগ্ধ অতলে। এই স্নিগ্ধ মেয়েটা কি বুঝতে পারছে আজকের পর থেকে এর কতটা রিক্সি লাইফ লিড করতে হবে? যত দ্রুত সম্ভব এখান থেকে তেকে সরানো জরুরি। তাই জাঙ্কুক তর্ক না বাড়িয়ে রাগারাগি না করে চেক বের করে সুগার হাতে দিয়ে বলল, ক্ষতিপূরণ দিয়ে দিয়ে এদের। সবসময়ের মতো ওদের কাছে বাধা দেওয়ায় জাঙ্কুককে আজ রাখতে না দেখে এমন শান্ত থাকতে দেখে চমকালো তে। সেই সাথে যাদের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে, বিষয়টা ঠিক হজম করতে পারল না সে। জাঙ্কুক চারদিকে সচেতন দৃষ্টি বুলিয়ে শান্ত গলায় তের উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে ওঠো। জাঙ্কুক গাড়িতে উঠতে বলাই চমকে উঠল তে। তে চমকে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক চেঁচিয়ে বলে উঠল, গাড়িতে উঠতে বলেছি, কানে যায় না? জাঙ্কুকের এমন চেঁচানোতে তের অন্তরাত্মা সহ সব কেঁপে উঠল। হঠাৎ করে শান্ত থাকা জাঙ্কুককে এভাবে রেখে যেতে দেখে তে জড়সড় হয়ে গেল। কি করবে এখন ও, সেটা ভাবতে আচমকা হাতে টান পড়লো। তে হকচকিয়ে চোখ তুলে তাকাতেই দেখতে পেল জাঙ্কুক ওকে একটানে গাড়িতে উঠিয়ে দিয়ে কিছু বুঝে ওঠার আগেই হাওয়ার ব্যাগে সেখান থেকে চলে গেল। গাড়ি কিছু দূর যেতেই তে আর চোখে জাঙ্কুকের শক্ত মুখের দিকে তাকালো। এই কয়েক মাসে কম জ্বালাতন করেনি লোকটা ওকে। এই কয়েক মাসে জাঙ্কুকের এমন জ্বালাতনে জাঙ্কুকের গ্যাং পার্টির উপরে আস্তে আস্তে তের ভয়ের রেশ কমে গিয়েছে। সেই সাথে জাঙ্কুকের প্রতিও আগের মতো ভয় কাজ করে না। তাই তো এখন সাহস করে সবার সাথে সবার মাঝে গিয়ে কথাগুলো বলেছিল। কথাগুলো ভাবতেই তের চোখ যেয়ে ঠেকলো জাঙ্কুকের হাতের দিকে। হাতের দিকে চোখ যেতেই ধক করে উঠল তের বক্ষ। জানে জাঙ্কুক রেগে আছে, তবুও তে সাহস জুগিয়ে চটপটে স্বরে বলে উঠল, মাস্তানি করে হাত কেটেছেন, সেটা ব্যান্ডেজ না করে কার জন্য বসে আছেন? এমনি তের উপরে জাঙ্কুক খেপেছিল, তার উপরে তের কথা শুনে যেন আগুনে ঘি ঢালা হয়ে গেল। জাঙ্কুক ক্ষিপ্ত হয়ে হঠাৎ গাড়ির ব্রেক কষে তের দিকে ঝুঁকে চোয়াল শক্ত করে বলে উঠল, বারবার বলেছি সব ঝামেলায় নিজেকে জড়াবে না, তবুও সাহস হলো কি করে তখন সবার মাঝে যাওয়ার? এর ফলে কত শকুনের চোখ তোমার দিকে পড়েছে তার ধারণা আছে, ইডিয়েট? জাঙ্কুকের কথায় তাচ্ছিল্য হেসেতে বলে উঠল, গত কয়েক মাস যাবৎ আপনি যেভাবে আমার সাথে চিপকে আছেন, যখন যা ইচ্ছে করছেন, এতে এখনো মনে হয় আপনার শত্রুদের চোখে আমি পড়িনি? তের প্রত্যুত্তরে এবার দমে গেল জাঙ্কুক। জাঙ্কুককে দমে যেতে দেখে তে ফের জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, কেন আমার পিছে পড়ে আছেন? আপনার ক্ষমতা আছে, তাই আপনি অনায়াসে হাজারো শত্রুর মোকাবেলা করতে পারেন, কিন্তু আপনার মতো আমার ক্ষমতা নেই যে প্রতিনিয়ত শত্রুর মোকাবেলা করব। কেন আমার মতো সাধারণ একটা মেয়েকে নিজের সাথে জড়িয়ে এভাবে আমাকে ধ্বংস করে দিয়েছেন? আমি জানি আমার লাইফের এখন প্রতিটা মুহূর্তে কতটা রিস্কি। এও জানি আপনার চেলা কাই সবসময় আমাকে নজরে রাখছে, কেউ যাতে আমার ক্ষতি না করে। কিন্তু এই বন্দি জীবন আমি কখনো চাইনি। আমি আমার জীবনটাকে এনজয় করতে চাই, পাখির মতো উড়ে বেড়াতে চাই। তাহলে কেন আমার স্বাধীনতাগুলো দিন দিন এভাবে কেড়ে নিচ্ছেন? এর জন্য তুমি নিজে দায়ী। কথাটা বলে জাঙ্কুক এবার আগের জায়গায় গিয়ে চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট দিল। রীতিমতো রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ইচ্ছে করছে পাশে বসে থাকা মেয়েটার গালে ঠাটিয়ে একটা থাপড় মেরে বয়রা করে দিতে, এত বেশি বোঝার জন্য। ও এতদিন জ্বালাতন করেছে, হুটহাট করে তুলে নিয়ে এক এক জায়গায় চলে গিয়েছে, সব কিছুর সেফটি রেখেই করেছে, যাতে শত্রুরা টেরও না পায় জীবন জাঙ্কুকের দুর্বলতার কথা। কিন্তু এই মেয়ে পাকনামি করে আজ সব কিছু উলট পালট করে দিয়েছে। ভাবতেই জাঙ্কুকের রাগে কপালের শিরাগুলো লাফাতে লাগলো। ভার্সিটির সামনে গাড়ি থামলেই জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নামো। জাঙ্কুকের কণ্ঠস্বর শুনে তের ভাবনা ছেদ করতে দেখলো ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। তের ভাবান্তর মন নিয়ে জাঙ্কুকের কাটা হাতের দিকে একবার চেয়ে তপ্ত শ্বাস ফেলে গাড়ি থেকে নীরবে নেমে গেল।
তে গাড়ি থেকে নামতেই জাঙ্কুক সাহসা করে গাড়ি নিয়ে মুহূর্তের মাঝে সেখান থেকে চলে গেল। তে জাঙ্কুকের গাড়ির দিকে চেয়ে রইল এক ধ্যানে। দিন দিন জাঙ্কুকের পাগলামিতে কেমন একটা বেড়াজালের মধ্যে আটকে যাচ্ছে ও। যত যাচ্ছে জাঙ্কুকের থেকে দূরে যেতে তত আটকে যাচ্ছে জাঙ্কুকের জীবনে। কথাগুলো ভেবে তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভার্সিটিতে প্রবেশ করার জন্য গেটের সামনে যেতেই জিমিন আর ইয়ঙ্গিকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। এতক্ষণ বেখেয়ালিভাবে থাকায় জিমিন আর ইয়ঙ্গিকে তে খেয়াল করেনি, যার দরুন ওদের খেয়াল করতেই চমকালো তে। তে চমকানো মুখের দিকে ভ্রু কুঁচকে জিমিন আর ইয়ঙ্গি তাকিয়ে রইল। তা দেখে তে চোখ ছোট ছোট করে বলে উঠল, আজব, এভাবে তাকিয়ে আছিস কেন দুজনে? তের প্রশ্নে জিমিন ভ্রু নাচিয়ে বলে উঠল, ঘটনা কি দোস্ত, সত্যি করে বলতো। জিমিনের এমন প্রশ্নে তে জিমিনের পিঠে চাপড় মেরে বলে উঠল, একদম উল্টাপাল্টা কিছু বলবি না। ঘটনা কি তা তো তোরা জানিসই, নিজেরাই তো দেখতে পাচ্ছিস কয়েক মাস যাবৎ জিয়ন জাঙ্কুকের জ্বালাতন। আজও তার ব্যতিক্রম কিছু না। তের কথায় ইয়ঙ্গি বলে উঠল, আমি শিওর জাঙ্কুক ভাইয়া তোকে পছন্দ করে। জাঙ্কুক ভাইয়ার আচরণ দিকে সন্দেহ জাগাই। কাল রাতে সুগা ভাইয়াকে জেরা করেছি সত্যি বলার জন্য। ভাইয়া বলতে না চাইলেও আমার চাপে পড়ে বলেছে জাঙ্কুক ভাইয়া উইক তোর উপরে। ইয়ঙ্গির কথায় চমকানোর কথা থাকলেও চমকালো না তে। এই কয়েক মাসে জাঙ্কুকের আচরণ দেখে তেরও সেটাই মনে হয়েছে, কিন্তু যেটা হওয়ার না সেটা নিয়ে সামনে না এগোনোই ভালো। তাই তে ভাবলো জাঙ্কুকের সাথে এ ব্যাপারে সরাসরি কথা বলবে। এখন কি করবি? চিন্তিত অবস্থায় বলে উঠল জিমিন। ইয়ঙ্গি বলল, এত চিন্তা করিস কেন? জাঙ্কুক ভাইয়াকে সবাই যতটা খারাপ ভাবে ভাইয়া আসলে ততটাও খারাপ না, শুধু রাগটা একটু বেশি, যার জন্য কখন কি করে বসে নিজেও জানে না। কিন্তু ভাইয়া যে জিনিসটা ভালোবাসে সেটাকে এমনভাবে আগলে রাখে যে কারোর সাধ্য নেই সেই জিনিসটা নষ্ট করার। হ্যাঁ, এখন তো ভাইয়ের সাফাই গাবি, চোখ পাকিয়ে বলে উঠল তে। এটা যদি সুগা ভাইয়া হতো তাহলে বলতে পারতি নিজের ভাইয়ের সাফাই গাই। বিলিভ মি, আমি সত্যি বলছি, জাঙ্কুক ভাইয়াকে সবাই ভয় পায় দেখে সেই জন্য সবার জাঙ্কুক ভাইয়ের প্রতি একটা নেগেটিভ ধারণা থাকে। কিন্তু সত্যি বলতে ভাইয়া অমন না। ভাইয়া যে পদে আছে সেই পদে প্রতিনিয়ত শত্রুদের সাথে মোকাবেলা করতে হয়, এই জন্য প্রায় সময় তাদের মারপিট করতে দেখা যায়, বাট সেটা শত্রুদের সাথে, কোনো সাধারণ মানুষের সাথে না। ইয়ঙ্গি আর জিমিনের কথা শুনে তের এবার চোখ মুখ কুচকে ধমকে বলে উঠল, থামবি তোরা? কি করব না করব তা পরে দেখা যাবে, এখন ভেতরে চল, এক্সাম শুরু হয়ে যাবে। তের ধমকে জিমিন আর ইয়ঙ্গি চুপ হয়ে গেল। বুঝতে পারলো আজ তের মেজাজ ঠিক নেই, তাই এই টপিক নিয়ে কেউ আর কথা বাড়ালো না। জাঙ্কুক তেকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে সোজা ক্লাবে চলে গেল। জাঙ্কুক ক্লাবে যেতেই সুগা, লিন, ইয়োনো আর কাই জাঙ্কুকের কাছে এগিয়ে আসলো। জাঙ্কুক সবার দিকে একবার তাকিয়ে কায়ের উদ্দেশ্যে বলে উঠল, ভার্সিটিতে যা, সাথে গার্ডস বাড়িয়ে দে। আজকের পর ওর উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাই সারাক্ষণ ওর উপরে নজর রাখা চাই। সন্দেহজনক কিছু চোখে পড়লে সাথে সাথে আমাকে জানাবি। জাঙ্কুকের কথাই কাই সম্মতি দিয়ে আচ্ছা ভাই বলে ক্লাব থেকে বেরিয়ে গেল। সাথে নিয়ে গেল কিছু গার্ডস। কায়ের যেতেই সুগা জাঙ্কুকের হাতের দিকে তাকিয়ে বলে উঠল, এখনো হাতে ব্যান্ডেজ করিসনি কেন? হাতে ইনফেকশন হয়ে গেলে তারপরে করবি? সময় পাইনি, এখন করব। ফার্স্ট এড বাক্সটা নিয়ে আয়। জাঙ্কুকের কথায় সম্মতি দিয়ে ওরা তিনজন ফার্স্ট এড বাক্স নিয়ে জাঙ্কুকের পিছু গেল। জাঙ্কুক ওর কেবিনে যেয়ে বসে ফার্স্ট এড বাক্স খুলে হাতের রক্ত ক্লিন করতে লাগলো। এতখানি জায়গা কেটে গেছে, এখন নিজের মেডিসিন দিয়েই সেই ক্ষত পরিষ্কার করছে, কিন্তু মুখে দেখা গেল না কোনো ব্যথার আর্তনাদ। তা দেখে ইয়োনো চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠল, মানুষ আসলে ঠিকই বলে, ডক্টররা আসলেই কসাই। দেখ কিভাবে নিজের ক্ষত নিজেই ক্লিন করছে, না আছে ভয় আর না আছে ব্যথা। কি দিয়ে তৈরি তুই মামা? এত জখম ক্ষতর পরেও তোর একটুও ব্যথা করছে না? ইয়োনোর কথায় জাঙ্কুক ফিচল হেসে বলে উঠল, মনের ব্যথার কাছে এই ব্যথা খুবই নগণ্য। জাঙ্কুকের জবাবে সুগা অস্থির চিত্তে বলে উঠল, মনের ব্যথা মানে? কি হয়েছে তোর? সুগার এমন বোকা প্রশ্নে লিন সুগার কাঁধে হাত চাপড় দিয়ে বলে উঠল, এই ব্যথা সেই ব্যথা না মামা, এই ব্যথা ভাবিকে না পাওয়ার ব্যথা। তুমি তো আমাদের লেদা ফিডার খাওয়া বন্ধু, কিচ্ছু বোঝো না। লিনের কথাই সুগা চোখ মুখ কুচকে বলে উঠল, আমি তোর মতো প্রেম বিশেষজ্ঞ ছাগল না যে এসব বুঝবো। প্রেম বিশেষজ্ঞ ডক্টরের জায়গায় ছাগল বলাই? লিন দাঁত কটমট করে বলে উঠল, হ্যাঁ তুমি তো কিছু বুঝো না, ফিডার খাও। উপরে উপরে ভাজা মাছ উল্টে খেতে না পারলেও তলে তলে কি করে বেড়াও তা আমাদের কানেও আসে। জাঙ্কুক এদের তর্ক বিতর্ক থামাতে ধমকে বলে উঠল, এই থাম তোরা, আগে বল কিছু জানতে পেরেছিস? এত মার খেয়েও শালারা মুখ খুলেনি। বুঝতে পারছি না কে এভাবে সবকিছু নিখুঁত পরিকল্পনা করে মাটি খেলতে নেমেছে। আর না হলে বুঝতে পারছিস মার খেয়ে এক একজনের নিঃশ্বাস আটকে আসার উপক্রম, তবুও মুখ খুলছে না। সুগার বলা কথার মাঝে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করলো সিউজন। এই টাইমে ক্লাবে সিউজনকে দেখে জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে বলে উঠল,
চাচু তুমি এখানে? সিউজন বিচলিত হয়ে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করা দেখে রাগে হুঙ্কার ছেড়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, ওকে আমি জানে মেরে ফেলবো। কত বড় কলিজা, তোর উপরে অ্যাটাক করেছে। সিউজনের হুঙ্কারে জাঙ্কুক প্রকুতকে বলে উঠল, 1 মিনিট, কে এমন করেছে তুমি জানো? সিউজন রাগে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে বলে উঠল, ডক্টর নিহার খানের ছোট ভাই জ্যাকসন খান এই কাজ করেছে। ওই কয়েক মাস আমাকে হুমকি দিচ্ছিল এমপি পদ থেকে সরে যেতে, যাতে আমার আসনে নিজে বসতে পারে। তোর উপরে অ্যাটাক করার পর আমাকে হুমকি দেওয়ার জন্য ফোন করতে সাথে সাথে ওই নাম্বারের লোকেশন ট্র্যাক করে শহরের বাচ্চার পরিচয় জানতে পারি। সিউজনের কথা শুনে টকবগিয়ে উঠল জাঙ্কুকের শরীরের রক্তকণাগুলো। জাঙ্কুক চোখ মুখ লাল করে সিউজনকে বলল, চলো। এই বলে বড় বড় কদম ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকের পিছু পিছু সবাই যেতে জাঙ্কুক যে ড্রাইভিং সিটে বসে পড়ল। জাঙ্কুকের পাশে যে বসলো সিউজন, আর পিছে বসলো সুগার, লিন আর ইউনো। সবাই বসতেই জাঙ্কুক চোখ মুখ শক্ত করে রকেট ব্যাগে গাড়ি স্টার্ট দিয়ে এসে থামলো খানবিলাই। গন্তব্যে পৌঁছে সবাই একসাথে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকতে গেলে দারোয়ান বাধা দিলে জাঙ্কুক সজোরে দারোয়ানের নাক বরাবর ঘুষি মারতেই বেটা সেখানেই কুপকাত। দারোয়ানকে মেরে সবাই বাসার ভেতরে যেয়ে কলিং বেল চাপ দিতেই 35 ঊর্ধ্বে এক মহিলা এসে দরজা খুলে দিল, যার পুরো শরীরে লেপ্টে আছে আভিজাত্যের ছোঁয়া। মিসেস আইরিন। দরজা খুলে দরজার বাইরে জাঙ্কুকদের দেখে একটু থমকালেও সেটা বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাকে চাই? জ্যাকসন খান বাসায় আছে? সিউজন বলে উঠল। মিসেস আইরিন সবার দিকে চোখ বুলিয়ে সন্ধিহান কণ্ঠে বলে উঠল, আছে, বাট সম্পূর্ণ কথা শেষ করার আগে মিসেস আইরিনকে অবজ্ঞা করে সবাই হনহনিয়ে ভেতরে ঢুকতে পেছন থেকে মিসেস আইরিন চেঁচিয়ে বলে উঠল, কি সমস্যা? আপনারা কিছু না বলে এভাবে বাসায় ঢুকছেন কেন? নিচে চেঁচামেচি শব্দ শুনে জ্যাকসন খান রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে আসতেই কিছু বুঝে ওঠার আগেই এক আগন্তুক ঝড়ের বেগে ছুটে এসে বুক বরাবর সজোরে লাথি মারাই ছিটকে সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়তে লাগলো। আকস্মিক আক্রমণে সিউজনের নাকে আঘাত লেগে গলগলিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। তিনি উঠে বসার আগেই সেই আগন্তুক সিঁড়ি থেকে নেমে তার গলা টেনে ধরে এলোপাথারি শরীরে বিভিন্ন স্থানে জখমভাবে আঘাত করতে লাগলো। বাসার ভিতরে এমন হই হট্টগোলের আওয়াজ পেয়ে গাছরা ছুটে আসলো। গাছরা ছুটে আসতেই সবার মাঝে তুমুল লড়াই বেঁচে গেল। হঠাৎ করে বাসার এমন পরিস্থিতি এমন বদলে যাওয়ায় একজন গার্ডস ডক্টর নাহিরকে ফোন করে বিষয়টা জানাতে কিছুক্ষণের ভেতরে ডক্টর নাহির এসে ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখতে পেল ড্রয়িং রুমে যত কাচের জিনিসপত্র আছে সব ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। গাছটা সব টাল হয়ে ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে আছে। সবার মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জ্যাকসন খান, আর চারপাশে ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুকরা। নিজের ভাইকে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ডক্টর নাহির ছুটে এসে যে হুঙ্কার দিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে উঠল, জাঙ্কুক, গুন্ডামির একটা সীমা থাকে, সেই সীমা তুমি এবার অতিক্রম করে ফেলেছো। কোন সাহসে আমার বাসায় এসে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো তুমি? হসপিটালের সিনিয়র ডক্টর হিসেবে ডক্টর নাহির খানকে যথেষ্ট সম্মান জাঙ্কুক করে, কিন্তু আজ সেই সম্মানটা হাওয়ায় মিলিয়ে গিয়ে জাঙ্কুকও হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর ভাই এখনো নিঃশ্বাস নিতে পারছে, এটা ওর সাত কপালের ভাগ্য। ওর কলিজা টেনে ছিঁড়ে ফেলেনি, সেই জন্য শুকরিয়া আদায় কর। জাঙ্কুকের এমন তুহিতকারীতে ডক্টর নাহির চমকে উঠে বলে উঠল, হাউ ডু ইউ বিহেভ? আমি তোমার সিনিয়র, এভাবে তুহিতকারী কেন করছো? রাখ তুই তোর সিনিয়র, এখনো সময় আছে, তোর ভাইকে শুধরে নিতে বল, আর না হলে এই নিঃশ্বাস নেওয়ারও সুযোগ পাবে না। জাঙ্কুক, এবার তুমি বেশি বাড়াবাড়ি করছো। কি করেছে আমার ভাই তা তোর ভাইয়ের কাছ থেকেই জেনে নে। কথাটা বলে জাঙ্কুক জ্যাকসন খানের দিকে ঝুঁকে বলে উঠল, আজ ভিক্ষা দিয়ে গেলাম তোর জীবন, বাট নেক্সট টাইম সেটার সুযোগও পাবি না। কথাটা বলে সবাইকে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সিউজনের ঝুঁকে পড়ল। ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে মিসেস আইরিন তাদের দিকে গম্ভীর নেত্রে তাকিয়ে। ভদ্রমহিলাকে অনেকটা রহস্যময়ী ঠেকল সিউজনের কাছে, কারণ যতক্ষণ তারা এখানে মারামারি করছিল, ভাঙচুর করছিল, ভদ্রমহিলারা আরও কোনো শব্দ করেনি, শুধু গম্ভীরভাবে তাকিয়েছিল তাদের পানে। ভদ্রমহিলার পরনে প্রসাধনীর ছোঁয়া থাকলেও মুখে যেন লেপ্টে আছে এক অসমান অসহায়ত্ব, কিন্তু সেই অসহায়ত্ব অতি সংতর্পণে লুকিয়ে রেখেছে নিজের গম্ভীর মুখশ্রীর আড়ালে। আর্মি গো, আমার কান্তাম মন চা, বয়স দিতে চাইলে এত ভুল হয় কয়ে বোঝাইতাম না। বিশেষ করে এই গল্পটার মধ্যে অনেক ভুল হয়। আমার তো দুঃখের চুড়ে মনটা কান্দা দিতাম, মুখটা এত ফাইজ হয়েছে, মনে করো বয়সটা দিতাম তাহলে ভুল হইলে মনটা এক করে তাকের মনটা ফায়ার হয়ে যাগা। মানে কি আর কইতাম, কয়ে বোঝাতাম না, অনেক দুঃখ লাগে, অনেক দুঃখ।
এই এই গল্পটা বয়স দিতাম চাইলে আমার অনেক সময় লাগে, অনেক আমার করে কাল লাগে, এত ভুল হয় করে বুঝাই দিতাম না। ওদের ওদিকে আর লাগে জানি ভুল হয়, আমি জানি না এত ভুল হয়। এতে মেয়ে বয়স দিতাম চাইলে এত ভুল হয় না। আচ্ছা তাহলে জায়গা আজকা।